আমি একটা কেস পেলাম, এর আগে থেকেই আমি শুনছিলাম, কিন্তু শুনলে হবে না স্যার, আপনার সাথে আমি আলোচনা করেছি। আমাদের হাসপাতাল, আমাদের ডিপার্টমেন্টকে দিয়ে, হেলথ ডিপার্টমেন্টকে দিয়ে আমি গত 1 বছর ধরে সার্ভে করিয়েছি প্রায় 900 প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোমে, এবং তাতে আমরা অনেক ডকুমেন্ট পেয়েছি। এটা আমরা কোয়াইটলি করছিলাম, এবং 70 জনকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে, 30 জনের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। প্রত্যেকটা কাজের একটা প্রসেস থাকে, একটা ধারা থাকে, সেই ধারাটাও আমাদের করতে হয়েছে। আমি শুনলাম কিছুদিন আগে একটি পেশেন্ট, দেখুন স্যার, লাইফ সেভিংসে রেখে দেওয়া, বাইরে বিদেশে ছেলে মেয়েরা আছে, তারা বলে আমরা 4 দিন পৌঁছতে পারবো না, ওটা রেখে দিন, ডেথটা ডিক্লেয়ার পরে করবেন, সেসব একটা ক্যাটাগরি আছে। আমি এর মধ্যে এত যাচ্ছি না, কিন্তু স্যার আমি শুনেছি, আমি নাম বলতে চাই না, কারণ ব্যক্তিগতভাবে কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য নয়। পেশেন্ট মারা গেছে, তাকে লাইফ সেভিংসে রেখে দিয়ে অপারেশন করা হচ্ছে। অপারেশনটা করা হচ্ছে আবার রাতের বেলায়, যাতে চার্জটা ডবল হয়। ইজ ইট নট এ ইনহিউম্যান কেস? চাকরি ছেড়ে দিয়েছে একজন, তার কাছ থেকে আমার কথাটি শোনা। এই ধরনের একটি জায়গায় আমি নিজে জানতাম না, ব্লাড টেস্ট হচ্ছে। আপনারা বলুন তো, একটা লোকের ডায়াগনোসিসের উপর একটা পেশেন্ট ভালো হয়? কেউ যদি ভুল ডায়াগনোসিস করে, পেশেন্টটার মৃত্যু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, অথর্ব হয়ে যায়। এটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি এমন হয়ে গেছে, লোভ বাড়তে বাড়তে, লাভ বাড়তে বাড়তে সব লিমিট ছাড়িয়ে গিয়ে, সাপোজ কেউ একজন হসপিটালে ভর্তি হয়েছে বা একটা ব্লাড টেস্ট করতে যাচ্ছে, সেখানে পর্যন্ত বলে দেওয়া হচ্ছে ব্লাড রিপোর্টটা এটা দিতে হবে। ক্যান ইউ ইমাজিন কোথায় আমরা বাস করছি? ব্লাড রিপোর্ট চেঞ্জ, দ্যাট মিনস ইউর ব্লাড রিপোর্ট ইজ চেঞ্জ। তাহলে ডায়াগনোসিস হবে কোত্থেকে? আপনার ডায়াবেটিক নয়, যদি ডায়াবেটিক বলে দেয় ব্লাড টেস্ট করে, তা সে তো উল্টো ওষুধ খাবে। আপনার ডেঙ্গু হয়নি, ব্লাড টেস্ট রিপোর্টের আগে বলে দিচ্ছে ব্লাড প্লেট কমে গেছে, যাতে আপনি ডেঙ্গু ট্রিটমেন্টটা করেন, আর কয়েক লক্ষ টাকার ব্যবসা হয়। এই ধরনের অজস্র কেস আজকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। যারা খারাপটাও করেছেন তাদেরও লেসেন নেওয়া উচিত, লেসেন নিতে হবে। আমি গতকাল অ্যাপেলো থেকে একটা চিঠি পেয়েছি, তারা আমাকে বলেছেন যে তারা গভর্নমেন্ট যে গাইডলাইন্সগুলো দিয়েছেন মেনে চলবেন, আমরা ওয়াচ করব, আমরা দেখব, কমিশন দেখবে। কিন্তু দু একটা কথা বলি স্যার, কেস নাম্বার যদি আমি একটা দিই, সঞ্জয় রয় অফ ডানকুনি, হাওড়া, আমি অন্য কথা বলবো না। অ্যাপেলো হসপিটাল ডিমান্ডে 7,45,000 টাকা, এবং পেশেন্টকে আলটিমেটলি আপনি জানেন স্যার, 11টা ফিক্সড ডিপোজিট ডকুমেন্ট নিয়ে নিয়েছে জমা দিয়ে, প্যান কার্ড নিয়ে নিয়েছে, যার অ্যামাউন্ট হচ্ছে 3,60,000 টাকা। পেশেন্ট এক্সপায়ার্ড করেছে। একটা পেশেন্ট ট্রিটমেন্ট করতে যাচ্ছে, তার ফিক্সড ডিপোজিট নিয়ে নিচ্ছে, তার জমির দলিল নিয়ে নিচ্ছে, তার প্যান কার্ড নিয়ে নিচ্ছে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে নিচ্ছে, আর এরপরেও বলবেন এই বিলটা স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়ে 6 মাস দেরি করা হোক, আর তারপরেও বলবেন কেন আপনাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এটা বলা উচিত? স্যার, কেস নাম্বার 2, আমি আর একটা কেস সাইটেড করছি পাবলিকের জানানোর জন্য, এবং এটাও অ্যাপেলো হসপিটালের কেস। সে ডিমান্ড করেছে 9,62,716 টাকা। 3টে চেক তাকে জমা দিতে হয়েছে, 5,97,716 টাকা। কিন্তু কোনটা আমি বলতে চাই বুঝতে পারছেন স্যার? অরিজিনাল কপি অফ ডিড অফ পেশেন্টস অ্যানসেস্ট্রাল হাউস তাকে জমা দিতে হয়েছে। অরিজিনাল ভোটার আইডি কার্ড, প্যান কার্ড অফ পেশেন্ট, আধার কার্ড অফ পেশেন্ট, প্যান কার্ড, মানে কি বাকি রেখেছে? অর্থাৎ আমি কেন বলছি কেসগুলো, আমি জীবনে শুনিনি এ ধরনের জিনিস। এটা আমাদের নলেজে আসার জন্যই আমরা সিরিয়াস হয়ে গেছি। আগে শুনতাম ঠিক আছে, একটা কমিশন নিত,
ডাক্তারদের বলে যে তাহলে তুমি নার্সিংহোমে ট্রিটমেন্ট করতে পারবে না, তোমাকে 40% কমিশন দিতে হবে। একটা পেশেন্ট গেলেই প্রয়োজন না থাকলেও বলবে ব্লাড টেস্ট, এমআরআই টেস্ট, স্ক্যান টেস্ট, স্কিন টেস্ট, সারা শরীর টেস্ট, সারা মন টেস্ট, টেস্ট করতে করতে কমিশন। কোন জায়গায় ব্লাড টেস্ট করবে, কোন জায়গায় টেস্ট করবে সেটাও বলে দেবে, তারাই প্রেসক্রাইব করে দেবে। সেগুলো আমি শুনতাম। কেউ দোকান করছে শাড়ি গয়না, বলছে দোকান থেকে ওই শাড়িটা কিনতে হবে 40,000 টাকার একটা করে শাড়ি, গয়নাটা কিনতে হবে। এরকম অনেক কেস আছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগে 20,000, 25,000, 30,000 হয়ে যেত, আজকাল হাজারটা ভুলে গেছে। প্রথমে কেউ যদি বলে মেডিক্লেম আছে, কত মেডিক্লেম, মানে ফার্স্ট ওইটাকে শেষ করবে স্ক্যান টেস্ট, ওটা টেস্ট করে, তারপরে চাই ক্যাশ, নয় ডিট, নয় জমির দলিল, আর তা নাহলে আবার কবে বলবে নিজেকে বিক্রি করে দাও। ইনাফ ইজ এনাফ। এটা আমার মনে হয় সারা ভারতবর্ষেই চলছে। আমরা চাই এই বিল পাশ করার পরে সকলের নজর পড়ুক এবং এটা দেখার পরে সবাই দায়িত্বটা নিক। মানে না স্যার, একটা ওষুধের দাম, আমার কাছে ডকুমেন্ট আছে, বাইরে সে ওষুধটা কিনতে পাওয়া যাচ্ছে 10,000 টাকায়, কিন্তু তাকে ওষুধটা কিনতে হচ্ছে কত টাকায়? তাকে সেখান থেকে কিনতে হচ্ছে ওটা 24,000 টাকায়, নার্সিংহোম থেকে বা প্রাইভেট হসপিটাল থেকে। কেন স্যার, এটা কেন হবে? এটা কেন হবে? এই দেখুন স্যার, প্লুরিসি ট্রিটমেন্ট ভর্তি হয়েছে ভগবতী কেসরি অফ মালদা অ্যাপেলে হসপিটালে। যে ওষুধটার দাম 10,000 টাকা, এমনকি সেই ওষুধটা পর্যন্ত দাম নিচ্ছে অভিষিক্তা ব্যানার্জি, অ্যাপেলো। আবার ওয়ান লাইফ সেভিং ড্রাগ কৈভিক, যার বাইরে দাম হচ্ছে 10,000 টাকা ফ্রম আউটসাইড, আর ওখানে নিচ্ছে 24,500 টাকা বিল করেছে। সেই জন্য স্যার এমন এক একটা অবস্থা গেছে, আমরি থেকে শুরু করে কলম্বিয়া হসপিটাল থেকে শুরু করে কি নেই, অনেকগুলো আছে, সবার নয়, এমনকি জেলায় জেলাতেও কিছু হচ্ছে, জেলায় জেলাতেও কিছু হচ্ছে। কেস স্টাডি আমাদের চলছে, কেস স্টাডি আমাদের চলবে। এই সমস্ত ঘটনাগুলোই আমাদের চোখ খুলে দিয়েছে এবং গভর্নমেন্টকে বাধ্য করেছে। আমরা গভর্নমেন্ট বেসরকারি বা সেলফ অটোনমির মধ্যে ইন্টারফেয়ার করতে চাইনি বা চাই না। সরকারি যেমন একটা ব্যাপার আছে, বেসরকারি একটা ব্যাপারও আছে, আমরা তাদের সম্মান করি। আমরা বেসরকারি সম্পত্তির কোনো কিছু ক্ষতি হোক বা তাদের কোনো কিছু বিপদ হোক আমরা চাই না, সবাই সমান নামে আগেও বলেছি। কিন্তু যখন কোনো উপায় থাকে না, সব বাদ, সমস্ত বাদ ভেঙে যায়, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে স্বচ্ছতা আনার জন্য, শৃঙ্খলা আনার জন্য, নৈতিকতা আনবার জন্য, গাফিলতি যে চিকিৎসায় অভিযোগ, সেই অভিযোগ যাতে না হয় তার জন্য, এমনকি স্যার আপনি যে অভিযোগ করেছেন, আপনার অভিযোগের মধ্যে এই অভিযোগের কোনো পার্থক্য নেই। বিল বাড়িয়ে দেখানো, বিনা প্রয়োজনে ভেন্টিলেশনে রাখা, আইসিইউতে পাঠিয়ে দেওয়া, এসএনএসইউতে পাঠিয়ে দেওয়া, ভেন্টিলেশনের প্রোটোকল মেনটেন না করে রেখে দেওয়া, কেস সামারি রোগীকে না দিতে চাওয়া, রোগী মারা গেছে মৃতদেহ আটকে রাখা। এমনকি আমি কেপিসিতে একবার শুনেছিলাম একজন আর্টিস্ট, একজন শিল্পী মারা গিয়েছিল, তার বডি আটকে রেখে দিয়েছিল 24 ঘন্টা। তারপর আমি অরূপকে, শোভনকে আর ববিকে পাঠিয়ে আমি বলেছি দরকার হলে টাকা আমি দেবো, বডি ছাড়ো। মৃতদেহ আটকে রাখে বিল না দিতে পারলে, চেক পেমেন্ট না নিতে চাওয়া, ক্যাশ পেমেন্টের জন্য যাতে রেকর্ড না থাকে, চাপ দেওয়া, টাকা না দিলে রোগীকে খুব সিরিয়াস কন্ডিশন বলে ভয় দেখিয়ে দেওয়া বাড়ির লোককে, প্রথমেই কোথাও মানবিক সেবা দিয়ে তাকে ভালো করবে তা না ভয় দেখিয়ে দেওয়া, এবং চিকিৎসার শুরুতে যে খরচ বলা হয় করতে 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 ওটা আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। প্যাকেজ একরকম দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে
আবার বলবে শরীর খারাপ হয়ে গেছে, তার মানে 7 দিন আবার লাইফ সেভিংসে টাকা দাও, আইসিসিউতে টাকা দাও, এস্টিমেট দিতে না চাওয়া, ডাক্তারদের টোটাল প্রেসক্রিপশন না করা, টোটাল রিপোর্ট না রাখা, বাড়িয়ে এস্টিমেট দেয়া, এমনকি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সরকারি কর্মীদেরও কখনো কখনো আমাদের ইনক্লুডেড এমপ্লয়ার তাদেরও চিকিৎসা দেয় না। অকারণে হয়রানি, গাফিলতি, মানুষকে মানুষ না ভাবা, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্তগুলো করা। প্রয়োজনীয় বিধি না থাকে আমরা এগুলো করতে পারিনি। আগেও বলা হয়েছিল জমি দিলে বা পরিষেবা দিলে 10% বাইরে, এই ভেতরে বা 20% বাইরে সুযোগ দেবে, দেয় না। জমি নিয়েছে, সুযোগ নিয়েছে, অ্যাডভান্টেজ নিয়েছে, কিন্তু করছে না। এবং সেই জন্যে আমাদের যে বিল 2010 বাতিল করে 2000 যেটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেশন রেজিস্ট্রেশন ট্রান্সপারেন্সি বিল আমরা এনেছি। এই আইনের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা নিয়ে আসা, মূল্যের ওপর মানে টাকার ওপর নিয়ন্ত্রণ করা, যে হঠাৎ করে এত বিল দিতে হবে, এত টাকা লাগবে, অকারণে হয়রানি বন্ধ করা, গাফিলতির অভিযোগ যদি পাওয়া যায় সঠিক তদন্ত করা, ব্যবস্থা নেওয়া, অভিযোগ প্রমাণিত হলে দোষী সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত রোগী বা তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এছাড়াও সেবা কখনো, মনে রাখবেন স্যার, বিক্রি হয় না, আমি আগেও বলি। এর পরিধি আমরা অনেকটাই বাড়িয়েছি। যে কোনো পুরনো আইনি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের যে সংজ্ঞা ছিল তার পরিধি আমরা অনেকটা বাড়িয়েছি। এখন যে কোনো ব্যক্তি বা সংস্থা, সেটি রেজিস্ট্রিকৃত হোক বা না হোক, আর যে নামেই পরিচিত হোক এবং যে স্বাস্থ্য পরিষেবাই প্রদান করুক, তা এই আইনের আওতায় থাকবে। এছাড়াও মনে রাখবেন, একমাত্র যেখানে কোনো রেজিস্টার্ড ডাক্তারবাবু শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবে, সেগুলো এর আওতার বাইরে থাকবে। কিন্তু সেখানেও প্রকাশ্যে লিখে রাখতে হবে মেডিকেল কনসালটেশন ক্লিনিক। লাইসেন্স দেওয়ার যে শর্তগুলি পুরনো আইনে ছিল, তারও আমরা অনেকগুলো পরিবর্তন এনেছি। ন্যূনতম লাইসেন্স পাওয়ার জন্য ন্যূনতম পরিকাঠামো রাখতে হবে। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ ন্যূনতম যোগ্যতা এবং ট্রেন্ড রাখতে হবে। জরুরি পরিষেবা, রেফারেল পরিষেবা ন্যূনতম মান, কি কি যন্ত্রপাতি রাখতে হবে, কিভাবে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, কি কি রেজিস্টার রাখতে হবে, এগুলো পুরনো আইনে ছিল না। এছাড়াও কোনো আইন নির্দিষ্টভাবে বাধ্যতামূলক করা হয়েছে। কোনো অনৈতিক বা অন্যায় ব্যবসায়িক নীতি, যেমন অন্যায্য পরিষেবা মূল্য নেওয়া যাবে না, ইচ্ছামতো টাকা নেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। কোনো দুর্ঘটনাগ্রস্ত, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্যোগের ফলে অসুস্থ ব্যক্তি, অ্যাসিড আক্রান্ত বা রেপ ভিকটিমকে জরুরি পরিষেবা দিতেই হবে। এক্ষেত্রে চিকিৎসা শুরু করার ক্ষেত্রে টাকা দাবি করা যাবে না। অ্যাক্সিডেন্ট পেশেন্ট পড়ে থাকলেও আগে টাকা দাও, তারপরে চিকিৎসা হবে। ব্লাড লস হতে হতে ছেলেটা মরে গেল, তার মেয়েটা মরে গেল, তার একটা ট্রিটমেন্ট হলো না, এটা হয় না। সুতরাং এই বিধিগুলো মেনে চলতে হবে। যদিও পরবর্তীকালে হাসপাতাল বা নার্সিংহোম তারা নিজেরা নিজেদের মতো, তারা নিশ্চয়ই তাদের ব্যবস্থা করবে। আমি তো বলছি না সবাইকে বিনা পয়সায় দিতে হবে, একটা লিমিট তো থাকবে, একটা লেজিটিমেসি তো থাকবে। মৃতদেহ আটকে রাখা যাবে না। পাবলিক গ্রিভেন্সেস সেল চালু করতে হবে, যাতে প্রত্যেকটা, যেখানে রোগী তার বাড়ির লোক চিকিৎসায় গাফিলতি, অন্যায্য বিলিং, ডাক্তার এবং কর্মীদের ব্যবহার এবং অন্যান্য কোনো বিষয়ে অভিযোগ জানাতে পারবে। হেল্প ডেস্ক চালু করতে হবে, যাতে রোগীর বাড়ির লোকের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসা ও তার খরচ বাড়ির লোকেদের জানাবে টাইম টু টাইম। ই প্রেসক্রিপশন চালু করতে হবে। ইলেকট্রনিক
ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষণ করতে হবে টোটাল রেকর্ড। রোগীকে হাসপাতালের থেকে যখন ডিসচার্জ করা হবে তখন তাকে চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দিতে হবে, এবং যদি কখনো রোগী মনে করে অন্য হসপিটালে সে ট্রান্সফার করতে চায় সেখানেও তাকে তথ্য দিতে হবে। প্রত্যেক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাকে প্যাকেজ রেট বা কোন নির্ধারিত রেট কোন পরিষেবার জন্য কোনটা দরকার সেটা কঠোরভাবে মেনে চলতে হবে। আমি প্রথমে বললাম হার্ট অপারেশন 1.5 লক্ষ টাকার প্যাকেজ, তারপরে নিয়ে নিলাম আমি 10 লক্ষ টাকা। এসব হবে না, প্যাকেজের বেশি বিল করা যাবে না। যখন প্যাকেজ হচ্ছে তখন তার দায়িত্ব এটাকে দেখা। ইন্স্যুরেন্সে দেখবেন স্যার, ইন্স্যুরেন্স যখন করা হয় তখন যদি কেউ মারা যায় তাকে ইন্স্যুরেন্স দিতেই হয়। সেটা বলে না ঝড়ে ডুবে মারা গেছে, না জলে ডুবে মারা গেছে, না অ্যাক্সিডেন্টে মারা গেছে, না অসুস্থ হয়ে মারা গেছে, একটা সিস্টেম থাকে। সুতরাং প্যাকেজ রেটটাও সিস্টেমের মধ্যে আনতে হবে। বাড়তি খরচ করা যাবে না। যদি কোনো বাড়তি খরচ পড়ে সেক্ষেত্রে ওই চিকিৎসা করার সময় বা তার আগে এস্টিমেট দিতে হবে। ফাইনাল বিলে কোনোভাবেই ওই এস্টিমেটের একটা নির্দিষ্ট পার্সেন্টেজের বাইরে বিল করা যাবে না। এই নির্দিষ্ট পার্সেন্টেজ সরকার ঠিক করে দেবে, মানে আমরা যে কমিশন করছি তারাও ঠিক করবে, সরকারও মনিটরিং করবে। চিকিৎসার জন্য এসেন্সিয়াল না হলে কোনো ল্যাবরেটরি টেস্ট বারবার করানো যাবে না, কারণ একই টেস্ট বারবার করানো হয়। এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, এটাও অনুরোধ করব দেখে নিতে ঠিক মতো কাজ করছে কিনা। অনেক সময় মেনটেনেন্স হয় না, পুরনো মেশিন পড়ে থাকে। পুরনো মেশিনে টেস্ট করতে গিয়ে অনেক সময় দেখা আছে অনেক কিছু থাকেও না। আমি আমার একটা কথা বলি, এটা হাউসের জন্য বলি, আমি যখন অন রেকর্ড বলছি। আমি একটা নার্সিংহোমে ভর্তি ছিলাম ট্রিটমেন্টের জন্য। আমি একটা এমআরআই করলাম। এমআরআই করে দিকে গিয়ে দেখলাম আমার অ্যাপেন্ডিক্স আমি আগেই বাদ দিয়েছিলাম অন্য অপারেশন করার সময়, কিন্তু যখন এমআরআই করলাম দেখলাম অ্যাপেন্ডিক্সটা উঠেছে। এবার আমি আমার ডাক্তারকে দেখালাম, তিনি বললেন এই আবার কি তাজ্জব, তার মানে কি এমআরআই মেশিনটা ভুল? আমি তখন সেই নার্সিংহোমকে বললাম, দেখো বাইরে আমি নাম বলছি না, কিন্তু তোমরা মেশিনটা ঠিক করো। আইদার তোমাদের মেশিনটা পুরনো অর মেনটেনেন্স করনি, অথবা এইভাবে তোমরা যদি করো তাহলে তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। এটা ডেঞ্জারাস দেন এনিবডি। সুতরাং এই জন্য কথাগুলো বলছি। আমি একটা ব্যবসা চালাচ্ছি, আমি দেখবো না আমার মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে কিনা। এই যে হাউসে আমরা রোজ এসে বসি, আমরা যে ঘর বাড়িগুলো থাকি রোজ পরিষ্কার হয় না। আমি এখনো বলি স্যার, 100-র বেশি বেড বিশিষ্ট যে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী হাসপাতাল বা নার্সিংহোম বা যাই হোক, তারা যদি ফেয়ার প্রাইস মেডিসিন শপ এবং ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে, আমাদের গভর্নমেন্টের পলিসি আছে, তাহলে কিন্তু সেখানে 47% থেকে 70% ডায়াগনস্টিক করবার জন্য এবং ওষুধ কেনার জন্য কিন্তু অনেক কনসেশনে যারা প্রাইভেট হসপিটালেও যাবে, যারা প্রাইভেটেও ট্রিটমেন্ট করবে, তারা কিন্তু একটা সুরাহা পেতে পারে, অনেকটাই কনসেশন হতে পারে, রোগীর বিল কমতে পারে। যে সমস্ত হসপিটাল নার্সিংহোম আছে সরকারের কাছ থেকে জমি বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে, তারা ওপিডি মানে আউটসাইড 20%, আইপিডি 10% মানে ভিতরে বিনা পয়সায় চিকিৎসা দিতে বাধ্য থাকবে একদম গরিব লোকেদের, যারা পারবে না। যারা সরকারের থেকে সরাসরি এরকম সুবিধে পায়নি তাদেরও একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তার আওতায় বাইরে আউটসাইডে 20%, আইপিডি মানে ইন্টেরিয়ারে 10% গরিব লোকেদের জন্য চিকিৎসা দেবার তারা চেষ্টা করবে। এটা তাদের সিএসআর ওয়ার্ক হিসেবে। এছাড়াও লাইফ সেভিং মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা বা অন্য কোনো শর্ত আরোপ করতে পারবে না, যে ডিড দাও, প্যান কার্ড দাও, জমির দলিল দাও, ফিক্সড ডিপোজিট জমা দাও, বাড়ির জমি সব দিয়ে দাও, এটা করতে পারবে না। বিনা লাইসেন্সে চললে কোনো স্বাস্থ্য পরিষেবাকারী সংস্থা 1 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে। এরপর প্রত্যেক দিনের জন্য 1000 টাকা হিসেবে 10 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে।
লাইসেন্স নিয়ে জেনেও যদি কোনো সংস্থায় কাজ করে তাদের জন্য এই জরিমানা হতে পারে 25,000 টাকা। কর্তৃপক্ষ যদি নির্দেশ অমান্য করে 5 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে। তথ্য দিতে অস্বীকার করলে 1 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে। কোনো রেজিস্টার বা অন্য রেকর্ড নষ্ট করলে বা মিথ্যে কথা বললে 5 লক্ষ টাকা জরিমানা আদায় করতে পারে। কেউ যদি আইন ভঙ্গ করে কোনো রোগী বা অন্য কারো স্বাস্থ্য বা নিরাপত্তার তেমন কোনো বড় ক্ষতির আশঙ্কা না থাকে তবেও কিন্তু 50,000 টাকা জরিমানা করা যেতে পারে। আর বড় ক্ষতি যদি কারো হয়ে যায় 10 লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে। এছাড়াও লাইসেন্সের শর্ত না মানলে সর্বোচ্চ 3 বছর জেল হতে পারে। গাফিলতির কারণে রোগীর মৃত্যু বা ক্ষতি হলে ইন্ডিয়ান পেনাল কোডের আওতায় শাস্তির বিধান রাখা হয়েছে। এই অপরাধের বিচার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 বিধি মেনে করা হবে। ক্ষতিপূরণ স্বাস্থ্য পরিষেবা, যেটা আগে কোনোদিনই ছিল না, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার গাফিলতিতে রোগীর ক্ষতি বা মৃত্যু হলে সংশ্লিষ্ট সংস্থাকে তার পরিবারকে নিম্নলিখিত ক্ষতিপূরণ দিতে হবে। সাধারণ ক্ষতির জন্য সর্বোচ্চ 3 লক্ষ টাকা, বড় ক্ষতির জন্য 5 লক্ষ টাকা, মৃত্যুর জন্য ন্যূনতম 10 লক্ষ টাকা। এই ক্ষতিপূরণ দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, 6 মাসের পরে নয়, 6 মাসের মধ্যে। এই আইনের আওতায় 13 সদস্য বিশিষ্ট ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন গঠন করা হবে, যার চেয়ারম্যান অবশ্যই আমরা চাইছি কোনো একজন বিচারপতি হোক, অ্যাক্টিং হোক বা রিটায়ার্ড হোক, বা রিটায়ার করতে যাচ্ছেন 6-8 মাসের মধ্যে সেরকম হলেও চলবে, অথবা হাইকোর্টের প্রধান বা প্রাক্তন, হাইকোর্টের কোনো বর্তমান বা প্রাক্তন, অথবা রিটায়ার করতে যাচ্ছে 5-6 মাস 8 মাস বাকি আছে তারাও হয়ে যেতে পারে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব বা অনুরূপ কোনো পদে আসীন ছিলেন। এই কমিশনকে নজরদারি, নিয়ন্ত্রণ, অভিযোগের তদন্ত করা, দোষী ব্যক্তি বা সংস্থাকে শাস্তির ব্যবস্থা করার জন্য আইনে উপযুক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এই কমিশনের অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্ত যেমন করতে পারবে, প্রমাণিত হলে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতাও এই কমিশনের থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য কমিশন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকে নির্দেশ দিতে পারবে। জেলা হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতেও আমরা নজরদারি বাড়িয়েছি এবং তাদের সাথেও আমি মিটিং করব যখন আমি জেলায় জেলায় রিভিউ মিটিং নেব। এছাড়াও আমি সবাইকে অনুরোধ করব, যারা বেসরকারি বা প্রাইভেট বা সরকারি বা নার্সিংহোমে যেখানেই চিকিৎসা করুন না কেন, চিকিৎসা কিন্তু মানুষের জীবন নিয়ে ব্যবসা করার অধিকার আমাদের কারো নেই। চিকিৎসাটা কিন্তু সেবার ভাবেই, মানবিকভাবেই আমাদের সকলকে দিতে হবে। সব বেআইনি, সব প্রাইভেট হসপিটাল খারাপ বা সব নার্সিংহোম খারাপ এটা আমি বলবো না, তারাও নিশ্চয়ই অনেকে ভালো কাজ করেন। যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে তারা নিজেদের শুধরে নিন, আমরা শুধরানোর সুযোগ দিচ্ছি। আর যদি শুধরে না নেন তাহলে তো আইন আমার জন্যও যা, আপনাদের জন্যও তাই। আইন আইনের পথে চলবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা বিলকে সমর্থন করেছি, কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্টগুলো গ্রহণ না করার ফলে আগামী দিনে হয়তো চ্যালেঞ্জ হবে বিভিন্ন জায়গাতে, এটা আমাদের ধারণা। এবং যদি সিলেক্ট কমিটিতে বিলটা যেত তাহলে আরও বেশি ত্রুটিমুক্ত হতো, আরও বেশি সুবিধাজনক জায়গায় যেত এবং বিলটার উপর ডিসকাশনটা আরও এলাবোরেটলি হতো। এই বিলকে বাস্তবে রূপায়িত করতে গেলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার সরকারের তৈরি করা অসম্ভব। মুখ্যমন্ত্রী প্লেইড ইন দি গ্যালারি, এই বিলটাকেও কার্যত এমনভাবেই করা হয়েছে যেটাতে পারপাস খুব বেশি সার্ভ করবে না। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে ইমেজটাকেই সর্বনাশ করে দিয়ে প্রাইভেটকে বাঁচাবার এবং বাড়াবার ব্যবস্থা করা হয়েছে। যখন তুমি রেগুলেটরি অথরিটি করছো তাহলে সরকারি পরিষেবাকে, হাসপাতালকে নিয়ে আসতে হবে। সরকারি পরিষেবাতে গরিব লোক যায়, কম পয়সার লোক যায়,
তাদের মৃত্যুটা মৃত্যু না, তাদের চিকিৎসার গাফিলতিটা গাফিলতি না, কে দেখবে সেটা? আর অভিযোগ তো সরকারি হাসপাতাল সম্পর্কে কোনোভাবেই কম নয়। নোটিফিকেশন জারি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কমিশনটাকেও আমরা অ্যানাউন্স করে দেবো, টাইম আমরা নষ্ট করব না। 22 তারিখে আমি মিটিং করেছিলাম, আর মাত্র 4 দিনের মাথায় 26 তারিখে বিলটা আমি নিজে হাতে তৈরি করেছি। আমার হেলথ সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি একটা টিম বসে আমরা প্রায় 6 ঘন্টা ধরে বসে এই বিলটা করেছি। যদি আমাদের কোথাও কোনো গাফিলতি থাকে পরবর্তী পর্যায়ে সংশোধন করার আবার সুযোগ থাকবে। যদি মনে আরও কিছু অ্যাড হবে, আরও কিছু অল্টারেশন হবে, কাজ করতে করতে পথ চলতে চলতে আরও যদি কিছু শিক্ষা আমরা লাভ করি, সেই শিক্ষাকে আমাদের অভিজ্ঞতার সাথে সংযুক্ত করে আমরা নিশ্চয়ই কাজ করব। আমি আমার সমস্ত চিকিৎসক বন্ধুদের কাছ থেকে, ডাক্তারদের সকলকে আবেদন করব, আপনারা সবাই খুব ভালো কাজ করেন, আরও বেশি করে করুন মানবিক সেবায়, এবং আপনারাই এখন থেকে নিয়ন্ত্রণ করুন নার্সিংহোম হাসপাতালগুলোকে। যদি বলো কমিশন না হলে নার্সিংহোমে আপনি থাকতে পারবেন না, মুখের ওপর জবাব দিন, চলে আসুন, আমাদের সরকারি হাসপাতালে জায়গা আছে, অনেক এস্টাবলিশমেন্ট আমরা করছি, কোনো অসুবিধা নেই। অন্যায় করে, অন্যায় অনৈতিক কোনো কাজ কেউ করতে বললেও দয়া করে করবেন না। আমি কৃতজ্ঞ অ্যাটলিস্ট অ্যাপেলো হসপিটালের কাছে, আশা করি তারা শুধরে নেবেন যে তাদের সিও মনে হয় রিজাইন করেছেন, এবং এটা অফিসিয়ালি তারা আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে রেজিগনেশন করেছেন। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। তবু তো একটা, আমরা যে কথাগুলো মিথ্যে বলছি না, এটা প্রমাণিত হয়ে গেছে, তার মানে এটা সত্য ঘটনা। আমি সব জায়গায় সবাইকে অনুরোধ করব, আসুন সরকার বেসরকারি সকলে মিলে আমরা একসাথে সাথ মিলিয়ে কাজ করি, যে কাজটা মানুষের জন্য, মানুষের সেবার জন্য। শিক্ষা, স্বাস্থ্য, একটু আশ্রয়, দুমুঠো পেটের ভাত, মনে রাখবেন এইটুকু দেয়া আমাদের সকলের কর্তব্য, আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের নৈতিকতা। এর মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। পার্থক্য একটাই হোক, যারা অমানবিক ছিলেন তারা আর অমানবিক হবেন না, তারা মানবিক হন। তাদের সৌজন্যতাবোধ, তাদের হাসি খুশি মুখ যেন নতুন করে এই ইনস্টিটিউশনগুলোকে মডেল ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সরকারের দিক থেকে কোনো সাহায্য চাইলে এই ব্যাপারে আমরা সর্বদা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আমাদের মধ্যে অনেক গলদ, অনেক দোষ ত্রুটি, অনেক কিছুই ছিল। আমরা সবাই স্বীকার করছি যে আজকে সরকার শাসন করে আমাদের যে ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছেন, এর অনেক ফাঁকফোকর হসপিটাল নিজেরা ঠিক করে নেওয়া উচিত ছিল, যেটা আত্মবিশ্লেষণের অভাবে আমরা করে উঠতে পারিনি। নানান রকম সাধারণ মানুষ, পেশেন্টরা, তারা যেভাবে এফেক্টেড হয়েছেন, তারা গভর্নমেন্টের কাছে গেছেন, গভর্নমেন্ট আমাদের দেখিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় ভুলভ্রান্তি হচ্ছিল, এবং জিনিসটা একটা মনিটরিংয়ের পদ্ধতি শুরু হলো। মনিটরিং পদ্ধতি কেবল একটা অ্যাক্টের মধ্যে দিয়ে হবে না, একদিনের মধ্যে দিয়ে হবে না। সুতরাং কমিশন হোক, হেলথ ডিপার্টমেন্ট হোক, গভর্নমেন্ট হোক, তারা রেগুলার বেসিসে একটা হেলথ কেয়ার মনিটরিং করুন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস অর এনি আদার অ্যাক্সিডেন্টস, এগুলো কিন্তু আলাদা কথা। আলাদা কথা এই জন্য যে আমার সামনে যেটা পড়বে আমি সেখানেই যাব, এবং সেখানে আমার প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তারপর যখন পেশেন্ট একটু স্টেবল হবে, তখন পেশেন্ট পার্টির সাথে আমাকে কথা বলতে হবে। তখন কিন্তু সেই হাসপাতালের যে চার্জ, সেটা কিন্তু রুগীকে বহন করতেই হবে। কিন্তু স্টেবল করে দেওয়ার দায়িত্বটা কিন্তু যে হাসপাতালে গেল সেইটা। এই যে ফাইন ব্যালেন্সটা, এটাও কিন্তু এই রেগুলেটরি কমিশনকে দেখতে হবে। রেগুলেটরি কমিশন শুধুই যে রোগীর স্বার্থ দেখবে তা যেমন নয়, রেগুলেটরি কমিশনকে তেমনি দেখতে হবে যে হসপিটালের স্বার্থ। যেসব বেসরকারি জায়গার সরকারি উদ্যোগে বা সরকারি জমি দান বা সরকারের বিভিন্ন ধরনের সাবসিডির মধ্যে দিয়ে তৈরি হয়েছে, তাদের তো একটা অসম্ভব জায়গা রয়েছে এটা দেওয়ার, কিন্তু তারাও একটা লেভেলের পরে আর দিতে পারবে না। সরকার এবং বেসরকারি উদ্যোগটাকে আরও যৌথ তৈরি করতে হবে। বেসরকারি হসপিটালে যে পেশেন্ট ক্রিটিক্যাল,
তারা অর্থনৈতিকভাবে 7 লাখ 8 লাখ বিল না করে তারা প্রথমেই পেশেন্ট পার্টিদের কাউন্সেলিং করে যে আমাদের এখানে এতটাই খরচা, আপনারা কোনো বেসরকারি জায়গা থেকে সরকারি জায়গায় নিয়ে যান। পেশেন্টরা হয়তো বুঝতে পারছেন না যে বিলটা এতটা উঠে যাচ্ছে এবং প্রতিদিন তারা পিজি হাসপাতালে এসে দ্বারস্থ হচ্ছেন যে এত টাকা বিল হয়ে গেছে। যে এইটাকে একটা লং টার্ম ফলো আপের মধ্যে রাখতে হবে, যেটা যাতে একবারের জন্য যাতে ফ্ল্যাশ ইন দ্য প্যান না হয়। একটা হুজুগ এখন উঠলো, এখনই আমি এটা আগুনটা নেওয়ার জন্য ব্যস্ত হলাম, পরে আর দেখলাম না ফার্দার কি হচ্ছে। সুতরাং এটা অত্যন্ত সদিচ্ছামূলক একটা কাজ গভর্নমেন্টের, একটা অত্যন্ত ভালো বিল, ওয়েলকাম বিল, যারা খুব অনেস্টলি প্র্যাকটিস করতে চান যে সমস্ত ডক্টর বা সংস্থা, তাদের জন্য ভেরি ওয়েলকাম বিল। আমি হাউজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পার্টিসিপেট করেছেন বা অনেকে পার্টিসিপেট করেননি বাট শুনেছেন। শোনাটাও একটা বড় কাজ। এবং বিশেষ করে যারা সমর্থন করেছেন তাদেরও, আর যারা সমর্থন করেননি তাদের বেশি করে ধন্যবাদ ভুল করার জন্য। আমি বিশেষ করে এই বিল আনবার জন্য আজকে, এটা একটা ঐতিহাসিক বিল, এটাই ভারতবর্ষে আগামী দিন একটা মডেল হবে। এমনিতে আমি দেখেছি একদল লোক আছেন, মানুষ নন, আমরা রাজনৈতিক লোকেরা, আমি আমাকে দিয়েই বলছি, অন্যকে তো বলতে পারি না। আমাদের যেমন একটা নিয়মই হয়ে গেছে, ভালো কথা বলবো না, ভালো কাজ করব না, ভালো কথা শুনবো না, অলওয়েজ বিরোধিতা করতে হবে তাই নেগেটিভ, বিরোধিতা করতে হবে তাই ডিস্ট্রাকটিভ, বিরোধিতা করতে হবে তাই নিজের সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা এই বিলকে আজও মন থেকে মেনে নিতে পারেনি, আমি জনগণের কাছে সেটা রাখবো, জনগণই এর জবাব দেবে। এর থেকে বেশি আমি কিছু বলবো না। কেউ কেউ বলতে গিয়ে বলেছেন বেসরকারি বিল এসছে বেসরকারি নার্সিংহোম, প্রাইভেট হসপিটালগুলো সম্বন্ধে, কিন্তু আলোচনা করছে সরকারি হাসপাতাল নিয়ে। তার কারণ কোনো একটা জায়গায় তাদের প্রোটেকশন দিতে হবে, কারণ কিছু টিকি বাধা আছে। আমি এক্ষেত্রে কাউকে প্রোটেকশন দেওয়ার কথা বলতে আসিনি। সরকারি হাসপাতাল চলে সরকারের নিয়মে, তার মনিটরিং সিস্টেম আছে, তার কন্ট্রোলিং পাওয়ার আছে, তার অথরিটি আছে। আশা করি আমার আগে যারা 34 বছর ক্ষমতায় ছিলেন তারা সিস্টেমটা জানেন। একটা সরকারি চিকিৎসক ভুল করলে তার বিরুদ্ধে অ্যাকশন হয়, পানিশমেন্ট হয়, চাকরি যায়, সাসপেন্ডেড হয়, এগুলো সরকারি সিস্টেমের মধ্যে আছে। আগে তো সরকারি সিস্টেমে আমি দেখেছিলাম সরকারি হাসপাতালগুলোকে লোকে বলতো জীবন্ত জমালয়, গেলে আর ফেরত আসে না। রোগী দাঁড়িয়ে গিয়ে ঢুকতো আর শুয়ে ফেরত আসতো। আর আজকে সেই সরকারি হাসপাতালে কেউ কেউ বলছেন হিসেব দেখি 1% বেডের সংখ্যা কমেছে, এই অকুপেন্সি কমেছে। কেন কমবে না? এটা বুদ্ধি, এটা জাগলারি অপওয়ার্ড হচ্ছে। স্যার স্যার কাজ করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পেশেন্ট আসে। অনেক পলিটিক্যাল পার্টির, অনেক পলিটিক্যাল কালার, অনেক ডাক্তার, চিকিৎসক, নার্স, গ্রুপ ডির অনেক কর্মচারীরা আছে, সবাইকে নিয়েই করতে হয়। কখনো কখনো কোনো ঘটনা ঘটলে আমরা চিৎকার চেঁচামেচি করি, কিন্তু একবারও তো ভাবি না প্রতিদিন কোটি কোটি মানুষ এই সরকারি হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট করে। এবং আমরা খোঁজও রাখি, পরিষ্কার বলা আছে প্রয়োজন ছাড়া অন্য জায়গায় রেফার করবেন না। এই কেসগুলো কন্টিনিউয়াস মনিটরিং করা হয়। এবং স্বাস্থ্য এমনই একটা জায়গা, স্বাস্থ্য শিক্ষা এগুলো সমাজ সেবার মধ্যে পড়ে। এগুলো রাজনীতির রং দিয়ে নয়, মানবিকতার রং দিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। 2010-এ আপনার একটা আইন ছিলেন, আইনটা কি ছিল? না ঘরকা না ঘাটকা, এমন কিছু করা উচিত না যাতে কিছু হয় না। ওই আউটটা কি ছিল? তা 2010-এ যদি করেছিলেন তো ইমপ্লিমেন্টটা করেননি কেন? একটাও কিছু করেছেন? কোনো কাজ করেননি, কোনো কিছু করেননি, মিথ্যে কথা বলা ছাড়া। আমি আবার আপনাদের বলি স্যার, কিচ্ছু ছিল না, কোনো কিছু ছিল না, ভালো করে দেখেন না পর্যন্ত। আর এই আইনটা করতে গিয়ে আমি নিজে 6 ঘন্টা বসে বসে পয়েন্ট টু পয়েন্ট কাজ করেছি। স্যার কেন আমরা এই আইনটা করলাম? সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনি জানেন একদিন আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল, যখন আমরা ভাবতেও পারিনি আইনটা এই আকারে আসবে। আপনার সাথে আমার কথা হচ্ছিল, একদিন আপনি বলছিলেন, আমি আপনাকে বলছিলাম স্যার এই যে এমএলএরা সব হসপিটালে যাচ্ছে, কত কত বিল করছে, কেউ খোঁজ রাখে? যা ইচ্ছে বিল করে দেওয়া হচ্ছে।
যা ইচ্ছে, এগুলো তো সরকারি পয়সা। সরকারি তো, ভালো করে শুনুন না, নিজেরা তো করেননি, শুনতে এত বাধা কেন? সরকারি তহবিলের পয়সা, একটা পয়সাও সরকার, মনে রাখবেন এই পয়সা জনগণের পয়সা। 40,000 কোটি টাকা ঋণ শোধ করেও অনেক কষ্ট করে এই জায়গাগুলো করা হয়েছে মানুষকে সেবা দেবার জন্য। সেই টাকা এক পয়সাও নষ্ট হোক এটা আমরা চাই না। তাই প্রত্যেকটা পয়সাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এটা জনগণের পয়সা। আমার আরো 2-3টে জিনিস স্যার আমাকে খুব ভাবায়। আজকে বাইক রেসের নামে অনেক ছোট্ট ছোট্ট প্রাণগুলো বিসর্জন হয়ে যাচ্ছে। আমি এরপরে ভাবছি, বাইকে চড়া, স্কুটারে চড়া, সাইকেলে চড়া তাদের অধিকার, তাদের কাজ করতে যেতে হয় নিশ্চয়ই, তাদের দিকের কথা আমি বলছি না, কিন্তু বাইক কম্পিটিশনের নামে যে জীবনগুলো চলে যায়, যারা রাফ ড্রাইভিং আর বাইকিং কম্পিটিশন করে এগুলো করবেন, আমি তাদের বাইক কিন্তু সরকারকে নিয়ে নিতে বলবো। এখানে কঠোর না হলে কোনো উপায় নেই। আর 2 হচ্ছে রাফ ড্রাইভিং, এমন জোরে ড্রাইভ করছে, একটু 1 মিনিটে কি যায় আসে? কখনো অ্যাক্সিডেন্ট করে 6 জন মরে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট করে 8 জন মরে যাচ্ছে। এগুলো আমাদের খুব গায়ে লাগে। যে পরিবারের লোক মারা যায়, আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কবু না বোঝে হয় নিজে কবু রোগী। স্যার এটা খুব বড় ব্যাপার, আমার খুব দুঃখ লাগে এটা। আমি এখনো বলি এ ব্যাপারে আমাদের স্ট্রং আইন নিয়ে আসতে হবে, এবং জোর করে আইন আছে, সে আইন এনাফ নয়। আইন আছে আমি জানি, বাট আইন ইজ নট এনাফ। এবং আমি মনে করি আইনের সুযোগ নিয়ে অনেকে ভয় কমপ্লেন করতে পারে না, ইন্স্যুরেন্স পাবে না বলে। বুঝতে হবে আপনাদের ব্যাপারগুলো, স্বাভাবিক ব্যাপারগুলো, কিছু কাজ হয় না। আমি এখনো মনে করি রাফ ড্রাইভিং করে, কম্পিটিশন করে, হুড়োহুড়ি করে কোন রকম ভাবে লোক মেরে দিলাম আর ভাবলাম কদিন বাদে তো জেল থেকে চলে আসবো, আর ইন্স্যুরেন্সের টাকা পাবে থার্ড পার্টি। সুতরাং জল ভাত হয়ে গেছে যেন অ্যাক্সিডেন্টটা। অ্যাক্সিডেন্টটাকে জল ভাত হিসেবে দেখলে হবে। এটা মোটর ভেহিকলস আইনটা সেন্ট্রাল অ্যাক্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের হাতে আইনটা নেই, আইনটা মোটর ভেহিকলস অ্যাক্ট ইজ এ সেন্ট্রাল অ্যাক্ট। কি শুভেন্দু, তাই তো? পুলিশে সবাই জানে। সুতরাং এই আইনটাকে আমরা স্ট্রং করব। অ্যাক্সিডেন্ট কেস এখনো আমি দেখেছি অনেকে ভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে দিই, সুতরাং এটা তো মার্ডার কেস হবে না। কেউ কেউ এটাকে ইউজও করে, মিসইউজও করে, এটাকে করতে দেওয়া হবে না। একটা হচ্ছে এই অ্যাক্সিডেন্ট কেসটা, আর একটা হচ্ছে, এটা আমি কিছুদিন টাইম নেবো স্যার, আমাকে আইনপত্র থেকে করতে হবে। আর একটা আমি যেটা ভাবি, আমি এখনো মনে করি আমাদের অনেক প্রাইভেট স্কুল আছে, দে আর ভেরি গুড, প্রাইভেট কলেজ আছে, দে আর ভেরি গুড, প্রাইভেট ইউনিভার্সিটিস আছে, দে আর ভেরি গুড, কিন্তু কেউ কেউ এত বেশি ডিম্যান্ড করে, এত বেশি চার্জ নেয়, এত বেশি কম্পিটিশনে এত বেশি ডোনেশন নেয়। কেউ যে দিতে পারে আমার তার সম্বন্ধে কিছু বলার নেই, সে তার নিজস্ব অধিকারকে, মাছ খাবে না, ভাত খাবে না, দুধ খাবে, তাদের ব্যাপার। কোথাও একটা কন্ট্রোল থাকা উচিত। সেলফ অটোনমিকে ইন্টারফেয়ার না করে, কারো অধিকারে হস্তক্ষেপ না করে, আমার মনে হয় আমি একদিন বসবো আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে, যারা সেবা দেয়, শিক্ষা দেয়, ভালো মানুষ তৈরি করে, আমি তাদেরই বলবো যে আপনারা প্ল্যানিংটা আমায় করে দিন, আমি আপনাদের ওয়েলকাম করছি। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলে মিটিংটা ডাকবো, যেহেতু মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক শুরু হবে, সিবিএসসি চলছে, আইসিএসসি শুরু হবে, সিবিএসসি শুরু হবে, পরীক্ষার মরশুম এটা। পরীক্ষার মরশুমের পরে আমি এডুকেশন মিনিস্টারকে আমি রিকোয়েস্ট করব, আমি একটু বসে ওদের সাথে একটু ইন্টারাকশন করে একটা পলিসি করতে চাই, যাতে তাদেরও অসুবিধা না হয়, মানুষেরও অসুবিধা না হয়। আমাদের ভবিষ্যৎটা তো আমাদের গর্ব। আসুন না তাদের আমরা ভালো শিক্ষা দিই, তারা ইংরেজিও শিখুক, বাংলাও শিখুক, তারা হিন্দিও শিখুক, নেপালিও শিখুক, তারা অলচিকিও দেখুক, তারা কুরুকও দেখুক, তারা কামতাপুরিও দেখুক। ল্যাঙ্গুয়েজ
আমি কমিটি করে দিয়েছি বলে বলছি, তারা বের করবে কি করে ল্যাঙ্গুয়েজটা বের করা যায়। আমরা একদিন কথা বলবো বা বসবো, কারণ এই জায়গাগুলো যদি আমরা ঠিকমতো করে দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব ভালো হবে, আর ভালো ভালো ছেলেমেয়েরা ভালো করে তৈরি হবে। আমি এটুকু বলে স্যার আবার বলি, এই হাউস জনগণের হাউস, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। মামাটি মানুষের সরকার আজকে ঐতিহাসিক বিল করে মামাটি মানুষকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, সমগ্র জনগণের কাছে, সমগ্র জনগণের সেবার উদ্দেশ্যে এই বিলটি উৎসর্গ করে এই বিধানসভা থেকে আসুন। আমরা একটা ছোট্ট কাজ করলাম, এই কাজটা দিয়ে যদি কিছুটাও সাহায্য আমরা সাধারণ মানুষের জন্য করতে পারি তাহলে আমরা কৃতজ্ঞ হব। ডোনেশন, এখন কোন স্কুল ডোনেশন নেয় আমি জানি না, কারণ ডোনেশন নেওয়াটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এবং সিবিএসই স্কুলই হোক বা আইসিএসই স্কুলই হোক, সিবিএসই নিয়মে এবং আইসিএসই নিয়মে পরিষ্কার বলেই দেওয়া আছে যে কোনো ছেলে বা মেয়েকে স্কুলে ভর্তি করে কোনো রকম ডোনেশন নেওয়া যাবে না, সেটা কম বা বেশি তার প্রশ্নই নেই, ডোনেশনই নেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটুকু বুঝতে পারলাম যে উনি বেসরকারি স্কুলদের নিয়ে বসবেন, বসে সব আলোচনা করবেন, সেটা খুব উত্তম প্রস্তাব। কিন্তু এ বিষয়ে কোনো একটা ব্ল্যাঙ্কেট নিয়ম করা খুব মুশকিল, কারণ কোনো স্কুল কত টাকা নিচ্ছে টিউশন ফি বাবদ সেটা বিচার করতে হলে দেখতে হবে যে স্কুলে, প্রথমেই দেখতে হবে যে স্কুলের টিচার স্টুডেন্ট রেশিও কত। আপনি একটা ঘরে একজনকে বসাতে পারেন, 100 জনকে বসাতে পারেন, কিন্তু আপনার সেই সমান সংখ্যক শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন। এক ধরনের নতুন বেসরকারি স্কুল গত বোধহয় 20-25 বছরে সেগুলি রমরমা বেড়েছে। যা দেয় তার ভিতরে অনেক কিছু কিন্তু বলতে পারেন বিলাসিতার পর্যায়ে পড়ে, মানে ব্যবসা মনোবৃত্তি সম্পন্ন যে বেসরকারি স্কুলগুলি, এইগুলোকে নিয়ন্ত্রণে আনা কিন্তু দরকার। অন্যান্য স্কুল যাতে সেগুলি আরও গ্রহণযোগ্য হয় আরও বিত্তশালী পিতামাতার কাছে, এইটা বোধহয় আমাদের দেখা দরকার। আমার মেয়ে নিজে প্রাইভেট স্কুলে পড়েন, তাতে মাইনে নিশ্চয়ই বেশি দিতে হয়, কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে আমি কিন্তু খুব স্যাটিসফাইড। এই ইংরেজি মিডিয়াম প্রাইভেট স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো করছে, অ্যাডমিশন টেস্টে ভালো করছে, কেন ভালো করছে সেটা দেখতে হবে খতিয়ে। বেসরকারি উদ্যোগটা যাতে বাণিজ্যে পরিণত না হয় এটাই দেখতে হবে, এবং সেখানে সরকারের একটা বড় সদর্থক ভূমিকা থাকা উচিত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর একটা শায়রিতে শুধু বলি, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। আমরা কি চাই সেটা আমাদের কথাতেই প্রমাণ করব। আপনারা একটা এই হাউস থেকে নজির সৃষ্টি করুন, যা দেখে সারা ভারতবর্ষ আর একটা পথ গ্রহণ করবে। বাংলা মা জিন্দাবাদ।